এটা বলে হুয়ের কাছে যেতে চায়, কিন্তু ইয়ে সরে যায়, তারপর সেখান থেকে চলে যায়। মিস হু দরজা বন্ধ করতে করতে ফাংয়ের দিকে তাকায়, বলতে থাকে কেউ আর তোমাকে বাঁচাতে আসবে না। তখন ইয়ে এসে দরজা আটকায়, দরজা ধাক্কা দেয়, দরজা গিয়ে লাগে মিস হুর কপালে, সে মাটিতে পড়ে যায়। তারপর ইয়ে এবং তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে ঢুকে, ভেতরে গিয়ে ইয়ানকে মারতে শুরু করে এবং অ্যাসিস্ট্যান্ট মিস হুয়ের হাত বেঁধে ফেলে। ফাং নিচে পড়ে যায় এবং ফ্ল্যাশব্যাকের ভীষণ দেখানো হয়। সে দেখতে পায় সেদিনের দৃশ্য, যেদিন সে তার বাবার কবরে ফুল দিয়েছিল এবং পাহাড় থেকে পড়ে গিয়েছিল। এরপর আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ফাং একটি ছেলের বুকে চাকু মেরে দেয়, কিন্তু সেটার অর্থ আমরা বুঝতে পারি না। সিন প্রেজেন্টে চলে আসে, সে বুঝতে পারে যে আসলে আগে একজন খুনি ছিল। আবার মাসের সন্দেহ হয় যে ফাং এর কি পুরনো কোনো স্মৃতি মনে পড়ছে কিনা। আবার হান মার খেতে খেতে বলে, আমি ইচ্ছে করে এটা করিনি, আমি ড্রাঙ্ক ছিলাম। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায় এবং বলে হানের ড্রিঙ্কসে আসলে ড্রাগ মেশানো ছিল। এরপর মারা বন্ধ দিয়ে সে ফাং এর কাছে যায়, তাকে কোলে নিয়ে বলে আমি আসতে দেরি করে ফেলেছি। আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ম্যামকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তারপর তাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় ডক্টর আসে, ডক্টর তাদেরকে তার খেয়াল রাখতে বলে। এরপর ডক্টর চলে যায় এবং অ্যাসিস্ট্যান্ট তাকে এগিয়ে দেয়। তখন ফাং এর সেন্স ফেরার পর ইয়ে তাকে ফল খাইয়ে দেয়। তাদের মধ্যে আরো অনেক কথা হয়। রাতের বেলা ঘুমের মধ্যে ফাং আবারও সেই স্বপ্ন দেখে এবং ঘুমের মধ্যে আটকে ওঠে। তার এমন কন্ডিশন দেখে তার কাছে টেনে নেয়। তারপরে সেও বিব্রত হয়ে যায় এবং সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর তারও একটা ফ্ল্যাশব্যাক আসে, সেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ফাং সবার জন্য রান্না করে, কিন্তু কেউ সেটা খেতে পারে না, এমনকি পাউরুটি পুরোই একদম শক্ত করে ফেলে, যে সেটা দিয়ে আঘাত করলে প্লেটটাই ভেঙে ফেলা যাবে। তারপর ফাং বের হয় ময়লা কুড়ানোর জন্য, সে খুশি মনে ময়লা কুড়াচ্ছিল। তখন অন্যদিকে ইয়ে জানতে পারে যে ফাং তার কার্ডের একটা টাকাও খরচ করছে না। সেটা শুনে সে অবাক হয়ে যায়। অন্যদিকে ফাং ময়লা কুড়াতে মিস হো আর হানের অফিসে যায়, খুবই মজা নেয়। তারা দুজন ফাংকে এই কন্ডিশনে দেখে খুবই মজা নেয়, তাকে অনেক খারাপ খারাপ কথা বলে, কারি করে, তার কাজ নিয়ে বলতে থাকে। এরপর হান অফিসের সবাইকে ডেকে এনে সবার সামনে চিৎকার করতে থাকে। সবাই এসে বলে এখানে কিসের গন্ধ, মনে হচ্ছে মাছের গন্ধ, মানে ফাংকে ছোট করার জন্য সব কথা বলে। সেখানে ফাংয়ের ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডও ছিল, সে বলে আমি মেয়েটাকে চিনি, এর ভাই একজন রেপিস্ট। সবাই তখন কানে কানে বলতে থাকে যে এই মেয়ের ভাই রেপিস্ট। মিস ফাংকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এটা শুনে ফাং তার দিকে এগিয়ে যায়, এটা দেখে মিস হু একটু ভয় পেয়ে যায়। ফাং তার কাছে গিয়ে তার হাত থেকে বোতলটি চায়, মিস হু দিতে চায় না, ফাং জোর করে কেড়ে নেয়। বোতলটি নিয়ে এসে সেখান থেকে সে চলে যেতে চায়। হান তখন তাকে থামতে বলে, তখন তার নিঃশ্বাস আটকে যায় এবং সে মাটিতে পড়ে যায়। সবাই ভাবে তার গলায় হয়তো কিছু আটকে গেছে, কিন্তু না। তখন ফাং তার কাছে আসে এবং তার অবস্থা বুঝতে পারে। সে তার কাছে গিয়ে তার রোগটি ধরে ফেলে। সবাই তাকে হানের কাছ থেকে সরে যেতে বলে, কিন্তু সে কারো কথাই শোনে না। তারপর সে পাশে থাকা টেবিল থেকে একটি কলম নিয়ে সেটিকে হানের গলায় ঢুকিয়ে দেয়। এটা দেখে তো সবাই অবাক, সবাই বলতে থাকে হান মারা গেছে, ফাং হানকে খুন করে ফেলেছে। সবাই পুলিশ ডাকতে বলে। ফাং নিজে অবাক হয়ে যায়, সে এটা কি করলো। তার মনে পড়ে সেই কাজ এর আগেও করেছে একবার, আর আবারও সে একই কাজ করলো। ফ্ল্যাশব্যাকে মনে পড়ে, সে বুঝতে পারে যে সে ফ্ল্যাশব্যাকে সেই ছেলেটিকে খুন করেছিল না, তার জীবন বাঁচিয়েছিল। সে বুঝতে পারে যে সে আসলে কিলার না, সে একজন ডক্টর। অফিসের সব স্টাফরা ফাংকে ধরে নেয়। মিস হো বলে ফাং হানকে মেরে ফেলেছে, ফাং এর হাত বেঁধে দেয়। ফাং সবাইকে অসুখটি সম্পর্কে বলে এবং প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে যে সে তাকে মারেনি, তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তখন একজন বলে যে হান নিঃশ্বাস নিচ্ছে না, সে মারা গেছে। তখন হানের বোন এক্স গার্লফ্রেন্ড বলে যে তোমার ভাই একজন রেপিস্ট আর তুমি খুনি, তোমরা পুরো পরিবারই অপরাধে ভরা। এরপর মিস হু ফাংকে খুনি বলে
মারতে যায়, তখনই সেখানে ইয়ে আসে এবং তার হাত ধরে ফেলে। এরপর ফাংকে কাছে টেনে নিয়ে ইয়ের অ্যাসিস্ট্যান্ট ফাংয়ের হাতের বাঁধন খুলে দেয়। মেয়েটি ইয়েকে না চিনি তাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তাকে বলে যে তুমি একটা লুজার, একটা মাছ বিক্রেতার বর। তুমি পিটকারি করতে থাকে। পিছনে ঘুরে দেখে বাকিরা তার কথা সায় দিচ্ছে না। তাদের মধ্যে একজন বলে, ইয়েকে চেনো না? সে তোমাদের গ্রুপের মালিক। এটা শুনে মেয়েটি একদম ঘাবড়ে যায়। ইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। ইয়ে মেয়েটিকে তার সামনে থেকে সরতে বলে। ফাং ইয়েকে বলে, তুমি এটা আমার উপর ছেড়ে দাও, আমি ওকে দেখে নিচ্ছি। এটা বলে সে মেয়েটিকে লাথি দিয়ে দেয়। মেয়েটি লাথি খেয়ে পড়ে যায়। অফিসার বাকিরা তাকে সামলায়। গার্ড এসে তাকে বাইরে নিয়ে যায়। এরপর মিস হো বলে, যতই হোক ফাং হানকে খুন করেছে, ওর নিশ্চয়ই বিচার হবে। ফাং বলে, আমি কাউকে খুন করিনি। মিস হো বলে, গিয়ে দেখো, হান ওখানেই পড়ে আছে, ও নিঃশ্বাসও নিচ্ছে না, নিশ্চয়ই মারা গিয়েছে। ইয়ে বলে, মারা গিয়েছে কি না এখনই প্রমাণ হয়ে যাবে। কিন্তু সেখানে একটা মেডিকেল টিম আসে। মেডিকেল টিমের হেড হানকে দেখে বলে, কে ওনার গলায় কলম ধরিয়েছে, এমন ভাবে বলে যেন সে খুব রেগে আছে। মিস ফাংকে দেখিয়ে বলে, ও করেছে এই কাজ। ডক্টর ফাংকে ধন্যবাদ দিয়ে বলে, একদম ঠিক সময় ঠিক পদক্ষেপ নিয়েছেন, আপনি নিশ্চয়ই একজন ডক্টর হবেন। ফাং কিছুই বলে না। হানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তার হানের হসপিটালে দৃশ্য দেখানো হয়। তার সেন্স ফিরে আসে। সেখানে ইও ফাংও ছিল। সেন্স ফিরতে সে কথা বলতে চায়, কিন্তু গলার প্রবলেমের কারণে কিছুই বলতে পারে না। ফাং তাকে লিখে বলতে বলে। সে লিখে জানায় যে ফাং তাকে খুন করার চেষ্টা করেছিল। এটা দেখে সেখানে থাকা নার্স তাকে সত্যিটা জানতে পেরে বুঝতে পারে যে ফাং তার জীবন বাঁচিয়েছে। সেটা শুনে সে ভালো হয়ে যায়। এর মাঝে আবার ইয়ের ফ্ল্যাশব্যাক ভীষণ আসে। সে আহত অবস্থায় কেউ তাকে সাহায্য করেছিল, সে ভীষণ দেখতে পায়। তারপর ফাং সেখান থেকে চলে আসে। আসার সময় ইয়ে ভাবতে থাকে সেই ভীষণের ব্যাপারে। সে আবারও সে ভীষণ দেখতে পায়। সে এবার দেখতে পায় যে মেয়ে যে তাকে বাঁচিয়েছিল তার পায়ে একটি দাগ ছিল। এখনই ফাং এর পা দেখতে চায়। অন্যদিকে মিস হানের ভালো হওয়া নিয়ে খুবই রাগান্বিত ছিল। হান তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। সে ফাংকে প্রস্তুত হতে বলে বড় বিপদের জন্য। মানে এসব কথা সে মনে মনে বলতে থাকে আর কি। তারপর দেখানো হয় ফাং এর জন্য কাপড় কিনছে। সে এমন কাপড় পছন্দ করে যাতে ফাং এর পা দেখা যায় এবং সে বুঝতে পারে তার পায়ে কোনো দাগ আছে কিনা। সেই কাপড় আনার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খায় এবং তার হাত থেকে কাপড়ের ব্যাগটি পড়ে যায়। যে কাপড়ের ব্যাগটি তাড়াহুড়ো করে নিয়ে চলে যায়। এই পয়েন্টটা মনে রাখতে হবে, কিছুক্ষণ পর এটা কাজে লাগবে। তারপর সে সেই কাপড় নিয়ে ফাংকে দেয়। ফাং সে কাপড় পরে এবং তারপরে বড় একটা ব্লেজার পরে অনুষ্ঠানে যায়। জানতে চায় কেন সে ব্লেজার পরেছে। তখন তো শীতের সময়ও না। তখন ফাং তাকে আড়ালে নিয়ে যায়। নিয়ে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে যে এটা কি আসলে ডিনার পার্টি নাকি অন্য কিছু। বলে, কেন? তখন ফাং নিজের পোশাক দেখায়। এটা দেখি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে কাপড়টা পাল্টে গিয়েছে। আসলে অ্যাসিস্ট্যান্ট যখন কাপড়টা আনছিল এবং মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিল তখনই কাপড়টা পাল্টে গেছে। সেই মেয়েটার ব্যাগটি অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেছে এবং অ্যাসিস্ট্যান্টের ব্যাগ মেয়েটি নিয়ে এসেছে। আমরা জানতে পারি যে সেই মেয়েটিকে মূলত মিস হো পাঠিয়েছিল এটা করার জন্য। তাই বলে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে মিস হো এর দাদার কান ভারী করে। সে ফাং এর সম্পর্কে অনেক খারাপ কথা বলে দাদাকে, যার সবকিছুই বানানো ছিল। অন্যদিকে ফাংকে একটা রুমে নিয়ে গিয়ে নতুন একটা কাপড় দিয়ে সেটা চেঞ্জ করতে বলে। ফাং সেই কাপড় পরে নেয়। তারপর তারা একে অপরের কাছাকাছি চলে আসে। ফাংকে জড়িয়ে ধরে। ফাং বলে, আমাকে 5 মিনিট তোমাকে জড়িয়ে ধরে থাকতে দাও। এদিকে মিজহু এবং দাদা দরজার বাইরে কান পেতে দাঁড়িয়ে ছিল আর ভিতরে ফাংকে বসিয়ে তার সাথে রোম্যান্স করতে থাকে। মূলত ফাং এর পায়ের দাগটি দেখার চেষ্টা করছে। বাহিরে দাঁড়িয়ে থাকা দাদা তাদের সম্পর্কে অনেক খারাপ চিন্তা করে। সে ভাবছিল যে তার নাতিকে নষ্ট করে দিচ্ছে মেয়েটি। মিস ও দাদাকে শান্ত হতে বলে। দাদা নিজের লাঠি দিয়ে দরজার লক ভেঙে ফেলে।
ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় ইয়ের হাত কেটে গেছে, এই জন্য তারা এখানে এসেছে ব্যান্ডেজ করানোর জন্য। মানে দাদার আসার শব্দ পেয়ে এটা সাজিয়েছে। দাদা বলে, আমাকে দেখাও তোমার কতটা কেটে গেছে। ইয়ে বলে, টেনশন করো না, খুব বেশি কাটেনি, এটা চলে গিয়েছে মাত্র। ফাং ওষুধ লাগিয়ে দিয়েছে, এই জন্যই আমরা এখানে এসেছি। এটা শুনে মিসহো বলে, এই জন্যই তোমরা এখানে এসেছো, তো দরজা লাগিয়েছো কেন? আর আমরা দরজায় নক দেওয়ার পরেও কেন তোমরা খুললে না? দাদা ফাংকে ভুল বুঝে অনেক খারাপ কথা শোনায়, তারপর সেখান থেকে চলে যায়। ইয়েল তার পিছু পিছু যেতে চায়। ইয়েও ফাংকে একে অপরের হাত ধরছিল। দাদা তার লাঠি দিয়ে তাদের হাত ছাড়িয়ে দেয়। আমরা বুঝতে পারি যে দাদা মোটেও তাদের জুটিটা মেনে নিতে পারছে না। দাদা বলে, ইয়েহু আমার সাথে আসো। ফাং, তুমি যেখানে খুশি চলে যাও। এরপর সবাই যখন এক জায়গায় বসেছিল তখন সেখানে ফাং আসে। তাকে দেখে সবাই তার রূপের প্রশংসা করে। সবাই তার এবং ইয়ের সম্পর্কে ব্যাপারে জানতে চায়। কেউই তার আসল পরিচয় জানতো না। ফাং এসে ইয়ের পাশে বসে, এতে সবাই বুঝতে পারে যে সে ইয়ের স্ত্রী। দাদা তাকে ইয়ের পাশে উঠে যেতে বলে এবং মিসহোকে সেখানে বসতে বলে। ইয়ে বলে, আমি বিবাহিত। ফাং আমার স্ত্রী। দাদা বলে, আমি এখনো জীবিত আছি, আমার পারমিশন ছাড়া তুমি বিয়ে করতে পারবে না, তাই আমি এই বিয়েটা মানি না। তোমার বিয়ে হবে মিসহো এর সাথে। ইয়ে বলে, এটা কখনোই হবে না। ইয়ের মাও বলে যে ইয়ে এবং ফাং ভালো জুটি, তোমাদেরকে আলাদা করবে কে? তখন দাদা রেগে যায়। তখন ফাং বলে যে, দাদা আপনি কি হার্টের সমস্যা আছে? আমি আপনার হাত পা দেখি বুঝতে পারছি যে আপনার হার্টের সমস্যা আছে, তাহলে আপনি সার্জারি করাচ্ছেন না কেন? ইয়ের মা বলে যে তার যে সমস্যা, সেই সমস্যার সার্জারি শুধু একজন ডক্টরই করতে পারবে, কিন্তু সে ডক্টর 3 বছর আগে উধাও হয়ে গিয়েছে। এটা শুনে ফাং এর মাথায় ব্যথা হয়ে যায়। এরপর দাদা তাদের দুজনকে কালই ডিভোর্স করে নিতে বলে, কিন্তু ইয়ে কথা না শুনে সবার সামনে ফাংকে কিস করে। এটা দেখে দাদা সহ সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরা যাওয়ার পর দাদা উত্তেজিত হয়ে পড়ে এবং তার বুকে ব্যথা হয়। ইয়ের মা তাকে শান্ত হতে বলে এবং নিজের ছেলের হয়ে ক্ষমা চায়। ঘরে গিয়ে ইয়ে এবং ফাং নিজেদের ফিলিংস শেয়ার করে। তারা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম ভাঙার পর ইয়ে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে জানতে পারে যে দাদা তাদের বিয়ের এগ্রিমেন্টের কাগজ পেয়ে গেছে। তারপর সেখানে দেখানো হয় দাদা এগ্রিমেন্টের কাগজ নিয়ে বসে আছে, তার সামনে ইয়েও বসে আছে। দাদা অনেক রেগে গেছে বিষয়টা নিয়ে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার নাতি এরকম একটা কাজ করতে পারে। এর মাও এটা জেনে যায় যে ওইসব গল্প মিথ্যা ছিল। ফাং তার কাছে ক্ষমা চায়। তার দাদা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তার বুকে ব্যথা হয়। তার অ্যাসিস্ট্যান্টকে গাড়ি বের করতে বলে এবং নিজের দাদাকে পিঠে করে নিয়ে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির কাছে যাওয়ার ফলে সিঁড়ি থেকে ফাংকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মিসহো ইয়ে ফাংকে পড়ে থাকতে দেখে সে তার কাছে আসে এবং তার পায়ে সে দাগটি দেখে তাকে চিনে ফেলে। তখনই তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে বেগে ফাং এর পাশে বসে গিয়ে অতীতের কথা ভাবতে থাকে। তখন ফাং এর সেন্স আসে, কিন্তু সেন্স ফেরার পরে সে ইয়েকে চিনতে পারে না। ইয়ে তখন তাকে ফাং বলে রাখে, তখন সে বলে, আমার নাম তো হো, আমার নাম হো জিংকিং। ইয়ে তাকে বলে, সত্যি চিনতে পারছো না? ফাং ইয়েকে পা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার থেকে দূরে থাকো। তাই বলে সেখান থেকে উঠে চলে যায়। ইয়ে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে খোঁজ নিতে বলে। ফাং সেখান থেকে গিয়ে তার বাবার কবরে ফুল দেয় এবং বলে, তোমার মেয়ে ফিরে এসেছে। এরপর সে এটাও বুঝতে পারে যে মিস হো তাকে মেরে ফেলতে চায়, সে তার প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে ফাং এর বাবা, মা ও ভাই এর কাছে আসে। সে জানতে চায় ফাং এর কি হয়েছে। তারা ইয়েকে ফাং এর এমন কন্ডিশনের জন্য দোষারোপ করতে থাকে, কিন্তু ইয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সত্যি বলে দেয়। সে বলে ইয়ে ফাংকে প্রথম দিন থেকেই ভালোবাসে ফেলেছে, এজন্য তাকে বিয়ে করেছে। তখনই সেখানে ফাং আসে। সে মূলত তাদের সব কথাই শুনে ফেলেছে। সে ইয়েকে বলে, আমি জানি আমাকে ভালোবেসে ফেলেছ,
এরপর ফাং তার বাবা মা ও ভাইকে বিদায় দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর যখন তার পাশে আসে আচমকা তাকে দেখে ফাং একটা ঘুষি মেরে দেয়, পরে আবার নিজেই আঘাতে মলম লাগিয়ে দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল দিয়ে বলে এটা গুড নিউজ আছে। বলে কি সেটা বলে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার দাদার হার্টের সার্জারি যে ডক্টর করবে সে আর কেউ না, সে আমাদের ম্যাডাম ফাং। তিনি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। বলে ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে এটা শুনে আপনি অবাক হলেন? নাম মনে হচ্ছে এটা আপনি আগেই জানতেন। কিছুই বলে না। রাতে ফাং এবং একসাথে ঘুমোতে চলে যায়। ফাং গেস্ট রুমে ঘুমোতে যায়। এর মা চালাকি করে তাদেরকে এক রুমে ঘুমোতে দেয়। পরের দিন দাদার অপারেশন হয়। ফাং দাদার অপারেশন করে অপারেশন সাকসেসফুল হয়। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে অন্য ডক্টর এটা জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন ফাং সেন্সলেস হয়ে পড়ে যায়। অন্য ডক্টরদের কাছে জানতে চায় ফাং এর হঠাৎ করে কি হলো। ডক্টর বলে যে গত 10 ঘন্টা ধরে ফাং অপারেশন করেছে কোনো রেস্ট ছাড়া, এই জন্য হয়তো সে একটু উইক হয়ে পড়েছে। তাকে কোলে করে বাসায় চলে যায়। এদিকে হান মিসহুকে কল করে সার্জারির কথাটি জানায়। হু বুঝতে পারে ফাং এর সকল স্মৃতি ফিরে এসেছে। এটা বুঝে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এরপর আমাদের এবং ফাংকে দেখানো হয় ফাং এর যত্ন নিচ্ছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে হু ফ্যামিলি থেকে আসার ইনভাইটেশন কার্ড দেয়। এখানে সিন কার্ড হয়। পরের দৃশ্যে হু ফ্যামিলির অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। এখানে ও ফাং সেখানে গিয়ে ফাং এর তুলো মিষ্টি খেতে ইচ্ছা হয়। তাই অ্যাসিস্ট্যান্ট তার জন্য তুলো মিষ্টি বানিয়ে আনে। সেটা বানাতে গিয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার মাথা এবং গা ভরা তুলো মিষ্টি। এটা দেখে তারা দুজন হাসে এবং তাকে নিয়ে চলে যায় পরিষ্কার করার জন্য। যাওয়ার পর সেখানে সে আগের বাড়ির দুষ্টু বাচ্চাটি আসে। সে ফাংয়ের হাত থেকে তুলো মিষ্টি কেড়ে নেয় এবং মুখ ভেঙাতে থাকে। সেখানে বাচ্চাটির মাও আসে। এসে ফাংকে টিটকারি মেরে কথা বলতে থাকে। ফাং তাকে থাপ্পড় মারে। এরপর তার সামনে যেই আসে তাকে থাপ্পড় মারে। একে একে মিসহো এবং শেষে হানকেও থাপ্পড় মারে। তখন সেখানে আসে এবং সে আসার পরে সবকিছু নর্মাল হয়ে যায়। তারপর সেখানে মিসহো এর আসল বাবা মা আসে। তারা এসে মিসহুকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে নিজেদের সন্তান বলে দাবি করে। কিন্তু মিসহো এমন একটা অ্যাক্ট করে যেন সে তাদেরকে চিনেই না। গার্ড ডেকে তাদেরকে বের করে দিতে চায়। গার্ড এসে তাদের দুজনকে টানাটানি শুরু করে দেয়। এর মধ্যে ফাংকে নিয়ে সে হোম ফ্যামিলির একটা গোপন জিনিস দেখাতে নিয়ে যায়। সে লাইব্রেরিতে নিয়ে গেলে একটা বক্স দেখায়। বলে এই বক্সের ভিতরে হোম ফ্যামিলির গোপন জিনিস রয়েছে। এটা একমাত্র আমার চোখ স্ক্যান করার মাধ্যমে খুলবে। সিসি ক্যামেরাতে মিসহো সেটা দেখে ফেলে এবং দুজন গার্ডকে তাদের কাছে পাঠায়। গার্ডটা তো নতুন। সেখানে যাওয়ার সাথে সাথে সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকারে এবং ফ্যাং একটা কোনায় গিয়ে লুকোয়। ফাং এর কাছাকাছি চলে আসে এবং সে বলে আপনাকে না বললাম আমার কাছে কেউ আসলে আমার খুব খারাপ লাগে, আমার থেকে দূরে যান। তখন তাকে কিস করে অন্যদিকে গার্ডরা যায় পাওয়ার পয়েন্ট চেক করতে। এদিকে ফাং কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর একটা গন্ধ পায় এবং দেখতে পায় পুরো ঘর ধোঁয়াতে ভরে যাচ্ছে। তারা বুঝতে পারে যে এই ধোঁয়া তাদের জন্য ক্ষতিকর। তারা সেই ঘর থেকে বের হতে চায় কিন্তু পারে না। তারা বুঝতে পারে যে তারা সেই ঘরে আটকে গিয়েছে। কি হলো বুঝতে পারছিল না, কিন্তু এতটুকু বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে এই গ্যাস যুক্ত ধোঁয়া প্রবেশ করিয়েছে তাদেরকে মেরে ফেলার জন্য। বাইরে মিসহো সেই ফ্যামিলির গোপন জিনিসটির বক্স নিয়ে বসেছিল এবং প্ল্যান করছিল যে ফাং মারা যাওয়ার পর তার চোখ দিয়ে সেই বক্সটি খুলবে। তখন সেখানে মিসহোর আসল বাবা মাকে নিয়ে আসে। মিসহো তাদেরকে সেই রুমে ঢুকিয়ে দিতে বলে। তার কথা মতো তার বাবা মা সেই রুমে ঢুকিয়ে দেয়। তারপর মিসহো সেই বক্সটি নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে দেখতে পায় সবাই তার দিকে অন্যভাবে তাকিয়ে আছে। সে এটা দেখে একদমই বুঝতে পারে না যে কি হয়েছে। তখন টিভিতে তার ভিডিও দেখানো হয় যেখানে সে সেই বক্সটি নিয়ে প্ল্যান বলছে যে ফাং মারা গেলে সে তার চোখ দিয়ে বক্সটি খুলবে, অর্থাৎ তার আসল চেহারা সবার সামনে ফাঁস হয়ে গেছে। তখন সেখানে ফাং চলে আসে। সেখানে থাকা সবাই বলতে থাকে মিসহো আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। তখন একটা হট্টগোলের সৃষ্টি হয়। তখন ফাং সবাইকে বলে যে আমি আসলে হো জিংকে আমি থাকতে কারো কিছু হতে দেব না। তখনই সেখানে হান চলে আসে।
হানও মূলত ফাংয়ের কথাই এসব করেছে। এটা শুনে মিজোহু আরো বেশি রেগে যায়। তারপর গিয়ে ফাংকে ধরে বলে, আজ থেকে ফাং অফিসিয়ালি হো জিঙ্কি এবং আমার স্ত্রী। মিস হো বলে এসব মিথ্যা কথা, কেউ এদের কথা বিশ্বাস করবেন না। তারপর সে বক্সটি হাতে নিয়ে এসে বলে, আমার হাতে হো ফ্যামিলির গোপন জিনিসটি রয়েছে। ট্যাং বলে, এটা মোটেও হো ফ্যামিলির গোপন জিনিস না, এটা তোমার আসল রূপ বের করার জন্য আমি সাজিয়েছি। এটা বিশ্বাস করতে চায় না। সে বক্সটা খুলে দেখে আসলেই সেখানে বাচ্চাদের জুতো রয়েছে। এটা এটা দেখে সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফাং বলে, আমি পেরেছি, আমি আমার পরিবারকে রক্ষা করতে পেরেছি। মিস হো তখন এক্সাইটেড হয়ে একটা বিয়ারের বোতল হাতে নিয়ে ভেঙে সেটা দিয়ে ফাংয়ের মাথায় অ্যাটাক করতে যায়। তাকে লাথি মেরে ফেলে দেয়। রেসিস্ট্যান্ট গায়ে তাকে চড় মারে। মিসোহোকে সেখান থেকে নিয়ে গিয়ে তার বিচার করতে বলে। গার্ড এসে মিসোহোকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ফাং সবার উদ্দেশ্যে বলে, আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম, আমার সব স্মৃতি চলে গেছে, এখন আবার সব স্মৃতি ফিরে এসেছে, আমি সবকিছু ফিরে পেয়েছি। কাল থেকে হু গ্রুপের সকল কার্যক্রম শুরু হবে। এরপর ফাংয়ের শরীরটা খুবই খারাপ লাগে, তার মাথায় উঠতে থাকে। তাকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। তারপর তারা রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পর ফ্যাং নিজের ওই অবস্থা দেখে খুবই ঘাবড়ে যায়। বলে, তুমি নিজেই আমার কাছে এসেছিলে। ফ্যাং ভাবে সে ড্রাঙ্ক হয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এরপর সে বাড়ি থেকে চলে যেতে চাই। মা বলে, তোমার এখানে কি সমস্যা হচ্ছে? তোমার কি থাকার সমস্যা হচ্ছে নাকি খাওয়ার সমস্যা হচ্ছে? কোন সমস্যা হচ্ছে আমাকে বলো, সেটা আমি সলভ করে দিব। ফাং বলে, আপনি সেরা শাশুড়ি, কিন্তু আমি আপনার যোগ্য না, তাই আমি চলে যাচ্ছি। সে আরো বলে, আমাদের বিয়েটা একটু চুক্তির বিয়ে ছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ফাং চলে যাওয়ার পর মা তাকে বলে, তুই ফাংকে এই বাড়িতে রাখতে পারলি না, তুইও এই বাড়িতে থাকতে পারবি না, যা বাইরে যা বাড়ি থেকে। তখন সেখানে হান তার দাদাকে নিয়ে আসে। দাদা এসে বলে যে, কি হচ্ছে এখানে? আমি দেখলাম ফাং বেরিয়ে গেল সুটকেস নিয়ে, আমি তার সম্পর্কে সবকিছু জেনেছি, আমি জানতে পেরেছি সে কতটা কষ্ট করেছে। এরপর সে কে বলে, তুমি যদি তাকে ফেরত না আনতে পারো তাহলে আমি তোমার থেকে যাও গ্রুপের দায়িত্ব নিয়ে নিব। হান কে বলে, আমি আছি দাদা, আমাকে তুমি দায়িত্ব দিয়ে দিতে পারো। এরপর হো গ্রুপের একটা মিটিং এর সিন দেখানো হয়। সেখানে 3 বছর পরে একটা মিটিং হচ্ছে। মিটিং এ সবাই একে অপরের দোষারোপ করতে থাকে কোম্পানির এমন খারাপ অবস্থার জন্য। কাজের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। ফাং রেগে গিয়ে দাঁড়িয়ে যায়, সবাই চুপ হয়ে যায়। ফাং বলে, 3 বছর পর আমি ফিরে এসেছি এখান থেকে, গ্রুপের সবকিছু নতুন করে শুরু করব, আমাদের বোর্ড নতুন করে সাজাতে হবে, কোয়ালিটি ফোকাস করতে হবে। তারপর বলে, মিটিং এখানে শেষ। তারপর সেখান থেকে চলে যায়। ফাং যাওয়ার পর মিটিং অন্য লোকেরা খবর পেয়ে যায় যাও গ্রুপের খুবই খারাপ কন্ডিশন, তাদের নতুন সিইও যোগদান করেছে, ধন পুরো কোম্পানির কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং কে অন্ধ করে দিয়েছে। ফাং এই খবরটা পায়। অফিস থেকে যাওয়ার পর পথে ফাং এর গাড়ির সাথে একজনের প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তার ড্রাইভার এবং তাকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় ফাংকে জিজ্ঞেস করে যে সে নিজে গোসল করতে পারবে কিনা। বলে, হ্যাঁ সে নিজেই পারবে। এই জন্য তাকে একা গোসল করতে রেখে ফাং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু গোসল করতে পারে না। গোসল করতে গিয়ে সে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে ফাং ভিতরে আসে আর দেখে সে যে নিচে পড়ে আছে। তারপর সে তাকে গোসল করে দেয় এবং চুল শুকিয়ে দেয়। তারপর তাকে বলে যে আজ থেকে তুমি আর সব যাও না, আমি তোমাকে আমার স্বামী হিসেবে ভাড়া নিলাম, আমি তোমার খেয়াল রাখবো, তোমার কোনো টেনশন নেই। বলে, আমিও তোমার খেয়াল রাখবো। এটা বলে সে ফাং এর হাতে কিস করে দেয়। ফাং সেখান থেকে চলে যায়। ফাং যাওয়ার পর তাকে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, পান এখন আমার থেকে দূরে দূরে থাকছে, এখন আমি কি করব? আমার তো এটা ভালো লাগছে না। অ্যাসিস্ট্যান্ট বলে, পাং এখন একজন বড়লোক মেয়েরা ভদ্র ছেলেদেরকে পছন্দ করে। পরের দিন পাং অফিসে চলে যায়। তাকে বিদায় জানায়। ফাং যাওয়ার পর সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ভদ্র হওয়ার বই দেয়। সে আরো পরামর্শ দেয় যে কে ফাং এর স্পেশাল সোশ্যাল মিডিয়ার লাস্ট কয়েকটা পোস্ট দেখার জন্য। এতে সে বুঝতে পারবে যে ফ্যাং আসলে কি ধরনের মেন্টালিটির আর সে কি চায়। এরপর তার পোস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট অনেক উল্টাপাল্টা কথা বলে।
এবং বলে ফাং চায় ডিভোর্স দিতে, আবার বলে ফাং চায় চারটা প্রেম করতে। মানে এটা একটা ফানি মোমেন্ট ছিল। তারপর তার অ্যাসিস্ট্যান্ট হু কোম্পানিতে গিয়ে ফাংয়ের উপর নজর রাখতে বলে এবং কোনো কিছু হলে তাকে জানাতে বলে। অ্যাসিস্ট্যান্ট চলে যায় কোম্পানিতে। সেখানে গিয়ে ফাং চেম্বারের বাইরে গিয়ে শুনতে পায় যে ফাং কাউকে কল দিয়ে বলছে যে আমি তোমাকে মিস করছি, চলো আজকে রাতে রেস্টুরেন্টে ডিনার করি, আমি তোমার জন্য একটা টাই কিনেছি। এটা শোনার সাথে সাথে ইয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়েকে কল করে আর সবকিছু বলে দেয়। আবার ফাংকে কল দিয়ে বলে যে আজকে রাতে সে ডিনারের জন্য বাড়িতে যাবে না, তার বাড়িতে ফিরতে দেরি হবে। ইয়ে তাকে বলে ঠিক আছে, কিন্তু তুমি সাবধানে থেকো। ফাং বলে আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। এই বলে সে কলটা কেটে দেয়। কিন্তু কোনোভাবেই বাড়িতে থাকতে পারছিল না। রাতের বেলা সে রেস্টুরেন্টে যায় যেখানে ফাং এবং একটা ছেলে ছিল। গিয়ে দেখতে পায় তারা খুশি মনে ডিনার করছিল। ফাং অনেক খুশি ছিল। তারপর সে ওই ছেলেটার গলায় টাইটা পরিয়ে দেয়। এসব দেখে অনেক রেগে যায় এবং ছেলেটিকে মারতেই যাবে। তখনই দেখে যে এই ছেলেটা আসলে ফাং এর ভাই। তারা দুজন তাকে দেখে তাই সে এমন ভাব করে যেন সে এমনি এমনি এখানে এসেছে। ফাং তাকে জিজ্ঞেস করে কে তোমাকে এখানে এনেছে। কিছুই বলে না। তারপর ফাং তাকে তাদের সামনে নিয়ে বসায়। বলে আমার না খুব খিদে পেয়েছে, তাই আমি বাসা থেকে বেরিয়ে গেছি, এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি আবারও তোমার টেনশনের কারণ হলাম, কিন্তু আমার এরকম খারাপ কোনো ইন্টেনশন ছিল না। দূর থেকে বসে সেই অ্যাসিস্ট্যান্ট সবকিছু দেখে ফাং এর ভাই জন্য বাটিতে স্যুপ তুলে সেটা তার হাতে দিয়ে দেয়, কিন্তু সেটা ধরতে গিয়ে গরম স্যুপ তার হাতে লেগে যায়। সে ব্যথা পায়। ফাং তার ব্যথা জায়গায় ফু দিয়ে দেয়, এরপর নিজের হাতে কে স্যুপ খাইয়ে দেয়। তারপর ফাং এর ভাই বলে তোমার জন্য একটা গিফট এনেছি। এটা বলে সে একটা কাপড় বের করে। কাপড়টা খুব একটা ভালো ছিল না। এটা দেখে রিজেক্ট করে দেয়। এটা দেখে ফাং এর ভাই বলে আমার মনে হচ্ছে তুমি দেখতে পাও। ফাং ড্রেসটা দেখে বলে তুমি আমার জন্য এই ড্রেসটা কেন এনেছো? তার ভাই তখন তার সাথে কথা বলে। সে তাকে বলে চলো আমার সাথে, আমি তোমাকে সবকিছু বলছি। সেও তখন তার সাথে সাইডে চলে যায়। আর দুজনকে এভাবে সাইডে যেতে দেখে একটু ঘাবড়ে যায়। সে বুঝতেই পারছিল না তারা আসলে তাকে কি নিয়ে কথা বলছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে। তার মনে একটু সন্দেহ সৃষ্টি, অথচ তার কিছুই এখন করার নেই। সে চুপচাপ দেখা ছাড়া। এদিকে ফাং তার ভাই সাইডে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে অনেক কথা বলে। এবং তার অ্যাসিস্ট্যান্ট পিছন থেকে গিয়ে সবকিছু দেখে। মনে করে যে তারা হয়তো একে অপরকে কিস করছে। আর এই ভুল বোঝাবুঝির জন্য সে রেগে গিয়ে ফাংয়ের ভাইকে মারতে শুরু করে। হঠাৎ করে তাকে অনেক বেশি মারতে থাকে। এদিকে তার কথা সারা শুনতেই যায় না। তখন ফাং তাকে বলে হানি কি করছো, থামো। সে তাকে অনেক বেশি থামানোর চেষ্টা করে। ফাং বলে হানি বলে ডাকলাম কেন, তোমার পছন্দ না? কি হয়েছে? আমি কিন্তু কোনো কিছু মনে করে ডাকিনি। তখন হঠাৎ করে খুবই ইমোশনাল হয়ে পড়ে যায় এবং ফাংয়ের কাছে এসে এভাবে ফাংকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে তখন সব ভুল বোঝাবুঝি মিটে যায়। বুঝতে পারে ফাং সত্যি তাকে অনেক ভালোবাসে। আর এভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।